ড্রামার শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই যে কিনা রাতের বেলায় রাস্তা দিয়ে হাঁটছিল, কারণ তাকে চাঁদ পর্যন্ত পৌঁছাতে হবে। সিনটি এখানে কাট করে পরদিন সকালে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা অনেকগুলো ছেলে মেয়েদের ভিড় দেখতে পাই। তারা এখানে জনপ্রিয় একটি ব্র্যান্ডের শো দেখার জন্যই এসেছিল। শো তো রাতে হবে, কিন্তু সকাল থেকেই সবাই জ্যাম শুরু করে দিয়েছে। কোরিয়াতে এই ব্র্যান্ডটি অনেক পপুলার। তাছাড়াও অন্যান্য জায়গায়ও এই ব্র্যান্ডটির অনেক নাম রয়েছে। এই ব্র্যান্ডটির নাম হচ্ছে লুনা। এই ব্র্যান্ডের যে মেম্বারগুলো রয়েছে তারা অনেক আকর্ষণীয় আর প্রত্যেকটি মেয়েদের আইডল। শো রাতে হবে, দিনের বেলায় চলে এসেছে, এটা দেখেই তো আপনারা বুঝতে পারছেন যে সবাই তাদের কেমন ভক্ত। তার উপর দিয়ে তারা শুরু করে দিয়েছে লাইভ স্ট্রিমিং। এখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে কিনা এই গ্রুপের মেম্বার ছিল, সে লাইভ স্ট্রিম করছিল। সে সবাইকে তার পরিচয় দেয়, তার নাম হচ্ছে হোসেন। হোসেন অনেক হাসি খুশি একজন লোক ছিল, আর সে ফার্স্ট মেম্বার ছিল এই গ্রুপের। তারপর লিসিনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। সে সবাইকে কিছুটা গিটার বাজিয়ে শোনায়, সাথে তার মেয়ে ফ্রেন্ডদের বলে যে যারা আমাকে পছন্দ করে সবাই আমার ওয়াইফ। তারপর সে এই গ্রুপের তৃতীয় মেম্বারের সাথে পরিচয় করিয়ে দেয়, যার নাম ছিল সিও। সিও অনেক সুন্দরভাবেই তাদেরকে গিটার বাজিয়ে শোনাচ্ছিল আর বলছিল অপেক্ষায় থাকুন, রাতের বেলায় অনেক ভালো মজা হবে। তারপর সে চতুর্থ মেম্বারের কাছে চলে যায়, যার নাম ছিল গায়ং। সে অনেক ভালো একজন মেম্বার ছিল আর তাদের মধ্যে সবচেয়ে ইয়ং। সেও অডিয়েন্সদের জন্য কিছুটা পারফরমেন্স করে। তারপর লিচেন বলে এতটুকুই? তখন সে বলে হ্যাঁ এতটুকুই, যদি সে বলে তাহলে আমি আর করতে পারি। তখন আমাদের এই গ্রুপের 5 নম্বর মেম্বার আর তাদের লিডারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার নাম ছিল তি। তির সামনে গেলে সে কিছু না বলে এখান থেকে চলে যায়, আর এখানে তার অনেক বড় ইনসাল্ট হয়ে যায়। তারপর সে কিছুটা ম্যানেজ করে ফেলে যে ঠিক এমন আপনারা তো খুব ভালো করেই জানেন, তাই না? তাই এটা নিয়ে মন খারাপ করবেন না। আমরা আসছি সন্ধ্যার দিকে। রাতের বেলায় শো শুরু হয়ে যায়। সবাই সবার মতো অনেক সুন্দরভাবেই গান গাইছিল। তাদের গান শুনে অডিয়েন্সরা তো খুশিতে আত্মহারা। গ্রুপের 5 জন মেম্বার তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করছিল। অনেক সুন্দরভাবে গান গাইছিল আর তার গান শুনে তো অডিয়েন্সরা অনেক বেশি খুশি হয়ে যায়। গান গাওয়ার এক পর্যায়ে আমরা টিকে দেখতে পাই যে কিনা হুট করে মঞ্চের মধ্যে পড়ে যায়। কেন সে জ্ঞান হারায় এটা কেউই বুঝতে পারে না। তার যত ফ্যান ছিল তারা বুঝতেই পারছিল না কি এমন হয়ে গেল যে সে হুট করে তার জ্ঞান হারিয়ে বসলো। সিন চলে যায় 3 মাস অতীতে, যেখানে আমরা টিকে দেখতে পাই সে তার ব্যান্ড মেম্বারদের অনেক বেশি চাপ দিচ্ছিল গান ভালো করে গাওয়ার জন্য। বারবার বলছিল প্র্যাকটিস করো, ভালোভাবে মিউজিক প্লে করো, তাছাড়াও তোমাদের গানের মধ্যে ভালোবাসা নিয়ে আসো, না হয় পারফরমেন্স একদমই ভালো হবে না। সবাই তাদের বেস্ট দিয়ে চেষ্টা করছিল। তখনই এখানে মিস্টার মুন চলে আসে, যে কিনা এই ব্র্যান্ড কোম্পানির সিও ছিল। সে তাদের এই কাজ দেখে তাদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তোমাদের এত ক্লান্ত দেখাচ্ছ কেন? তখন সে বলে আরে আমাদের ব্র্যান্ড লিডার আমাদের উপর টর্চারই করছে। আমাদের আগের গান অনেক ভালো গিয়েছে মানলাম, তার জন্য সে আমাদের এত চাপ দিবে যে আমাদের অবস্থা খুবই খারাপ, ভালোভাবে কোনো কাজই করতে পারছি না। মিস্টার মুন বলে ভালোই হয়েছে, আমি জানি এখনের গানও হিট হবে। এদিকে তাদের নতুন অ্যালবাম আসার জন্য সবাই অপেক্ষায় ছিল। স্কুল গার্ল থেকে শুরু করে সবাই। তাদের প্রত্যেকটি পিকচারে কামিং সুন লেখা ছিল। এটা দেখে তো সবাই ভাবছিল যে খুব তাড়াতাড়ি হয়তো তাদের এই অ্যালবামটি এসে যাবে। ইনস্টাগ্রামেও তারা পোস্ট করেছিল কখন আসবে, কিভাবে আসবে বা কামডাউনও শুরু করে দিয়েছিল। সময়ের জন্য স্কুল গার্লরা বিশেষ করে অপেক্ষা করছিল। অন্যদিকে আমাদের নায়িকার সাথে এখন পরিচয় করিয়ে দেওয়া হয়, যার নাম ছিল ইঞ্জু। ইঞ্জু যেহেতু অনাথ ছিল তাই সে পার্ট টাইম জব করে বেড়াতো। বিভিন্ন জায়গায় জব করতো যাতে তার খরচ চালাতে পারে। এখন সে ট্যুর গাইডের জব করছে। সবার সাথে সে এমনভাবে গুলে মিলে যায় যে সবাই বাসকেই ভাড় বানিয়ে দিয়েছিল। ইঞ্জু এখানে ট্যুর গাইডের কাজ করার সাথে সাথে কিছু পাওয়ার ক্যাপসুল তাদের কাছে বিক্রি করে। ট্যুর শেষ হওয়ার পর সে সবাইকে নামিয়ে দেয়। কিছুটা দূরেই সে দেখতে পায় 2 জন মহিলা ঝগড়া করছে একটি পুরুষের জন্য। সে যখন তাদের কাছে যায় তখন সে জানতে পারে এই বৃদ্ধ লোকটি প্রথমে এই মহিলাটির বয়ফ্রেন্ড ছিল। তারপর সে ওই দ্বিতীয় মহিলাটির বয়ফ্রেন্ড হয়ে যায়। সে তখন তাকে বারবার বলছিল যে চিটার, তুমি তো আমার সাথে রিলেশনে ছিলে, তুমি মহিলা আমার বয়ফ্রেন্ডকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। ওই যে সেকেন্ড মহিলা ছিল সে বলছিল মন তো মনে হয় যে কোনো সময় যার উপর আসতেই পারে। একথা শুনে মহিলাটি ওই বৃদ্ধাকে
ধাক্কা দিলে তাদের মধ্যে আরো রোমান্টিক সিন তৈরি হয়ে যায়। এটা দেখে সে বলে, বেশরম, এখান থেকে চলে যাও। একথা বলে সেও এখান থেকে চলে যেতে শুরু করে। আমাদের নায়িকা তার পিছে পিছে যেতে শুরু করে। ইঞ্জু তাকে বলে, আপনি কষ্ট পাবেন না, আপনার জন্য আমি অনেক হ্যান্ডসাম একজন বয় জোগাড় করে দিব। সে তখন বলে যে নেক্সট উইকে ভালো একজন ছেলের সাথে রিলেশন করিয়ে দিবে। তারপর সে তার বসের কাছে চলে যায়, যার আন্ডারে সে কাজ করত। তাকে গিয়ে সে জানায় আজ সে অনেকগুলো পাওয়ার ক্যাপসুল বিক্রি করেছে। আর সে টাকাগুলো তাকে দেখায়। সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর তার বাগের টাকা রেখে ওই টাকাটা তাকে দিয়ে দেয়। বলে, তুমি অনেক ভালো কাজ করছো, তুমি হচ্ছ বেস্ট সেলার। এই সেল কেউই করতে পারে না যেটা তুমি করতে পারো। আচ্ছা, তোমাকে কিছু কথা বলার ছিল। যেই বাসাটা তুমি নিতে চাচ্ছিলে ওইটা বিক্রি হতে যাচ্ছে। আর সেটা সেল দিচ্ছে আমারই একজন বন্ধু। ইঞ্জু বলে, এটা তো আমি কিনতে পারবো না। কং তখন বলে, আমি ব্যবস্থা করে দিব, তুমি কোনো চিন্তাই করো না। সে তখন অনেক খুশি হয়ে যায়। খুশির জ্বালায় সে কান্নাই করতে শুরু করে। এর পিছনে রহস্য এটাই ছিল যে এটা তার বাবা মায়ের বাসা ছিল। তারা যখন জীবিত ছিল তারা তখন এই বাসায় থাকতো। এই খুশির খবরটি দেওয়ার জন্য সে তার বান্ধবীর কাছে চলে যায়, যে কিনা একটি রেস্টুরেন্টে জব করত। তার বান্ধবী যখন বিষয়টি জানতে পারে সে অনেক খুশি হয়ে যায়। তখন তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ইঞ্জু, তুই কি লোন নিবি এই বাসাটি কেনার জন্য? তখন সে বলে, হ্যাঁ, বাসাটি কেনার জন্য লোন তো নিতেই হবে। যেহেতু 18 বছর বয়স থেকে আমি সেভিং করছি, তাই আমার কাছে মোটামুটি ভালোই টাকা আছে। তবে যেই টাকাগুলো শর্ট পড়বে ওই টাকাগুলো আমার বস আমাকে লোন হিসেবে দিয়ে দিবে। তাহলে আমি আমার ঘরটি কিনতে পারবো। তখন তার বান্ধবী বলে, ভালোই হবে। সে তখন বলে, আচ্ছা জানিস, আমার মনে হয় আমার বোন যখন জানতে পারবে আমি এই বাসাটি কিনে নিয়েছি, যেটা আমাদের ছোটবেলার বাসা ছিল, সে অনেক খুশি হবে। তখন তার বান্ধবী বলে, সাঞ্জু কি তোর মেসেজে রিপ্লাই করেছে? সে বলে, না, রিপ্লাই করেনি। তখন সে বলে, আচ্ছা সাঞ্জু, এত বিজি কিসের যে তোর মেসেজের রিপ্লাই পর্যন্ত করতে পারে না? ইঞ্জু তখন বলে, সে অনেক বড় ডক্টর, তাই না? তাই সে বিজি থাকতেই পারে। আমার বিশ্বাস সে আমার মেসেজের রিপ্লাই করবে। আর সে যখন রিপ্লাই করবে তখন আমি তাকে জানিয়ে দিব যে আমি বাসা কিনেছি। সে রাতের বেলায় তার বাসায় পৌঁছায়, যেখানে সে ভাড়া থাকে। আজ সে অনেক ভালো ইনকাম করেছে। যেহেতু সে অনেকগুলো জব একসাথে করে, তাই তার জন্য এটা নরমাল বিষয় ছিল। সে এখন সবচেয়ে বেশি খুশি ছিল কারণ সে তার বাসাটি কিনতে পারবে। তারপর তার কাছে থাকা একটি পুরাতন পিকচার বের করে দেখতে থাকে। তারপর সে তার ফোনে তার বোনের প্রোফাইল বের করে দেখতে থাকে, যেখানে সে অনেকগুলো টেক্সট করেছিল তার বোনকে। কিন্তু তার বোন কোনো রেসপন্স করেনি। সে আশাবাদী ছিল তার বোন হয়তো কখনো না কখনো রিপ্লাই করবে। সে তার বোনকে এমনটা লিখেছিল যে, তোমার যখন বয়স 11 ছিল তখন তুমি আমার থেকে আলাদা হয়ে যাও, তোমাকে অ্যাডপ্ট করা হয়। তারপর থেকেই তুমি লন্ডনে আছো, কখনো দেশে ফেরোনি। আমি আমাদের বাসাটা কিনে নিয়েছি, আশা করি এখন আসলে তোমার ভালো লাগবে। পরদিন ইঞ্জু কংকে নিয়ে তার বাসার বাহিরে চলে আসে। বাসাটি দেখে সে কান্না করতে শুরু করে। গেট খোলার পর তার অতীতের কথা মনে পড়ে যায়। একদিন যখন তার বাবা আর তার মা বাহিরে যাচ্ছিল, তখন তাদের দুই বোনকে বলে যাচ্ছিল, তোমরা বাসার ভিতরেই দেখো, বাইরে বের হয়ো না। আর আমরা যখনই তোমাদেরকে ডাকবো তখন তোমরা দরজা খুলে দিবে। তখন তারা উপরে চলে যায় খেলা করার জন্য, নিচে আর আসে না। রাতের বেলায় যখন তারা নিচে আসে তখন তারা জানতে পারে কার অ্যাক্সিডেন্টে তাদের বাবা মা মারা যায়। আর বাবা মা মারা যাওয়ার পর তাদের যে আত্মীয় স্বজন ছিল তারা সিদ্ধান্ত নেয় তাদেরকে অনাথ আশ্রমে দিয়ে দিবে। অনাথ আশ্রমে দেওয়ার পর তার বোনকে তো কেউ একজন অ্যাডপ্ট করে নিয়ে গিয়েছিল, কিন্তু তাকে কেউই অ্যাডপ্ট করেনি। ভিতরে আসার পর পুরনো স্মৃতিগুলো কেন জানি না তাজা হতে শুরু করে। সে তো কান্নায় ভেঙে পড়ে তার ঘর দেখে। তখনই কং এসে বলে, আরে বাহ, তোমাদের ঘর তো অনেক বড় আর অনেক সুন্দর ছিল। তারপর তারা বাহিরে চলে আসে। কং তার কাছ থেকে কিছু ডকুমেন্টস নেয় যাতে তার লোনটি সে তাড়াতাড়ি ফাঁস করিয়ে দিতে পারে। লোনের টাকা পেলেই তো সে তার বাসা কমপ্লিট করতে পারবে। তখন তাকে কং বলে যে, আসলেই তুমি অনেক লাকি, তোমার বাসাটা তুমি ফিরে পাচ্ছ। সে বলে, আমাকে একটি পিকচার ক্লিক করে দিবেন? তখন সে তাকে পিকচারও ক্লিক করে দেয়। সিন চলে আসে ওই লুনা ব্র্যান্ডের কাছে, যারা কিনা চুপচাপ বসেছিল। তাদের যে সিও ছিল সে বলে, এই টাইম এলেই আমার কেন জানি না বিপি হাই হয়ে যায়, কোনো কথাই ঠিকঠাক ভাবে বলতে পারি না। যদি গান ফ্লপ হয়ে যায় তাহলে কি করব বলো? কিছুই তো করার থাকবে না, এতগুলো টাকার বিষয়। তিনজন একসাথে তাকে চুপ বলে ওঠে। আর তারা বলে যে, আমরা সবকিছু ম্যানেজ করে নিব। গান ফ্লপ হলেও আমরা আমাদের মতো কাজ চালিয়ে নিব। আমি তো সবাইকে ঘুমানোর আগে বলবো, হাই, কেমন আছেন, একটি ভিডিও আপলোড করে দিব, সবাই দেখে খুশি হয়ে যাবে। আরেকজন বলে, আমি মজার রান্না করতে পারি, তাই আমি রান্না করে ভিডিও আপলোড করব, তাতে আমার ফ্যান গার্লগুলো খুশি হয়ে যাবে।
অন্য একজনকে যখন প্রশ্ন করা হয় সে তখন বলে আমি কিছুই করব না। তাই আমাকে যা বলবে আমি তাই করব। তারা মনে মনে ভাবে এই তার কেন এত বক্ত সে। এখানে যখন তাকে জিজ্ঞাসা করা হয় সে বলে আমি জানি আমার গান অবশ্যই হিট হবে। আমার লেখা কখনোই ভুল হতে পারে না। তাই আমি বিষয়গুলো নিয়ে চিন্তা করছি না। আজ তাদের গান রিলিজ হবে। তাইকে দেখতে পাই যে কিনা হেলমেট পরে এসেছিল যাতে কেউ তাকে চিনতে না পারে। তার ফ্যান গার্লগুলো তাকে নিয়ে আলোচনা করছিল। সবাই বলছিল গান অনেক ভালো হবে। আমরা তো তাইকে খুব ভালো করেই চিনি। আমি তো তাইয়ের অনেক বড় ভক্ত। তাইয়ের পিছন থেকেও চিনে ফেলবো। মেয়েগুলো দূর থেকে তাইকে দেখে কিছুটা সন্দেহ করে। তাই এখান থেকে পালানোর চেষ্টা করে। পালাতে গিয়ে ইনজুর যে জিনিসপত্র ছিল সবকিছু নিচে ফেলে দেয়। ইঞ্জু যেহেতু ডেলিভারি ম্যানের কাজ করতো তাই সেখানে খাবার ডেলিভারি করার জন্য এসেছিল। এখানে সে তাকে সরি না বলেই চলে যেতে গেলে ইঞ্জু তাকে ধরে আটকায় আর বলে কেমন লোক আমাকে সরি না বলেই চলে যাচ্ছ। তাই এখান থেকে চলে যেতে চায়। তবে আমাদের ইঞ্জু তো তেমন মেয়ে ছিল না যে সে তাকে ছেড়ে দিবে। সে তো তার গাড়ি চেপে বসে আর তার হেলমেট খোলার চেষ্টা করে। বারবার বলছিল কে তুমি। হেলমেট যখন খুলে যায় তখনই তাদের গানও রিলিজ হয়। গান রিলিজ হওয়ার সাথে সাথে সে তার গান শুনতে শুরু করে আর বলে ফাইনালি গান রিলিজ হলো। এত কষ্ট করে আমি এই গানটি তৈরি করেছি। আশা করি সবার ভালো লাগবে। তখনই এখানে আলোচনা সমালোচনা শুরু হয়ে যায়। কারোই এই গান পছন্দ হয় না। সবাই বলে লুনা ব্যান্ড এটা কোন ধরনের গান রিলিজ করেছে। গানের কোনো কিছুই নেই। মনে হচ্ছে হরর গান, কেউ বলছিল মনে হচ্ছে যে দুঃখের সাগরে বেশে বেশে গান গাচ্ছে। এটা কোনো গান হলো? তারা আমাদের একদম ডিসঅ্যাপয়েন্টেড করে দিয়েছে। তখন তারা পিছনে ফিরেই তাইকে দেখতে পায় আর তাইয়ের পিছে দৌড়াতে শুরু করে। আমাদের নায়িকা ইঞ্জু মনে মনে ভাবে এটা কি হয়ে গেল। পরদিন সকালে নিউজে দেখানো হয় যে তাদের গান ফ্লপ হয়ে গিয়েছে। কেউই তাদের গান পছন্দ করছে না। সবাই ভাবছে এটা কেমন গান হলো? গান তৈরি করতে পারবে না তাহলে না করতো। আমাদের এত ডিসঅ্যাপয়েন্টেড করার কি ছিল? এছাড়াও আমরা দেখতে পাই এই গ্রুপটি একদম ব্যান্ড টাইপের হয়ে যায়। কেউই তাদের গান শুনতে চাচ্ছিল না, তাদের কথা শুনতে চাচ্ছিল না। মানে এমন একটা অবস্থা হয়ে যাচ্ছিল। তাইয়ের এক সহকর্মী তাকে নিয়ে মজা নিতে শুরু করে। বলে, "তুমি যেহেতু গান লিখতেই পারো না, তাহলে তুমি গান লিখতে গেলে কেন? অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিতে।" তখন তাই তাকে বলে, "তুমি আমাকে জ্ঞান দিচ্ছ যার কিনা কোনো লিরিক্সই মনে থাকে না? তোমাকে কে সিঙ্গার হিসেবে নিয়েছে? আমি তো তোমাকে সিঙ্গার হিসেবে গণ্যই করি না।" এই কথা বলে সে এখান থেকে চলে যায়। এখানে আমরা বুঝতে পারি আসলে তাই অনেক কষ্ট পেয়েছিল আর তার মনও অনেক বেশি খারাপ। কারণ তার গান ফ্লপ হয়ে গিয়েছে। তারপর তাদের মিটিং বসে মিস্টার মুনের সাথে। মিস্টার মুন তাদেরকে বলছিল তাদের ইউএসএ ট্রিপ যেটা ছিল ওইটাও ক্যান্সেল হয়ে গিয়েছে। মানে সব দিকেই সে অনেক ডিপ্রেশনে ছিল। কি করবে কিছুই বুঝতে পারছিল না। তাই একটি গান লেখার চেষ্টা করছিল। কিন্তু কোনোভাবেই সে কোনো গানের লিরিক্স মনে করতে পারছিল না। সে ঘুমানোর চেষ্টা করছিল। কিন্তু তার ঘুমও আসছিল না। যার কারণে সে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল। পরেই সিন চলে আসে তাদের কনসার্টে যেখানে সে জ্ঞান হারিয়ে পড়ে যায়। যেহেতু তাদের গান ফ্লপ হয়ে গিয়েছে, এখন তো তাদের কিছু একটা করতে হবে, তাই না? তাই সে কনসার্টটিকে একদম ভালোভাবে করার জন্য অনেকগুলো মেডিসিন খেয়ে নিয়েছিল। আর অনেক টেনশনেও ছিল সে। ডক্টর বলে এইজন্যই তার এই অবস্থা হয়েছে। অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল সে। মিস্টার মুন তখন অবাক হয়ে যায়। এমনটা তো সে করার কথা ছিল না। তাহলে কিভাবে কি হয়ে গেল? অন্যদিকে আমরা ওই মেম্বারগুলোকে দেখতে পাই যারা মেডিকেলে আসছিল। আসার সময় সবাই তাদেরকে প্রশ্ন করছিল যে সে কি ড্রাগ নিয়েছিল যার কারণে সে জ্ঞান হারায়। সবাই যখন তাকে দেখতে যায় তখন সে এমন অ্যাক্টিং করে যে সে সুস্থ আছে। তাকে দেখে মনেও হচ্ছিল যে হ্যাঁ, সে সুস্থই আছে, তার কোনো চিন্তা নেই। চিল মুডে আছে সে। সবাই যখন চলে যায় তখন আমরা আবারও তাকে চিন্তিত দেখতে পাই। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক কষ্টে আছে। তার বাবা কল করলে ওইটাও সে রিসিভ করে না। সিন চলে আসে ইঞ্জুর কাছে যে কিনা বসে বসে গল্প করছিল ওই আন্টিটির সাথে। যে আন্টিটির বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দিয়েছে। তখনই তার কাছে তার বোন সানজুর মেসেজ আসে। সে তাকে জানায় সে নাকি তার সাথে দেখা করতে চায়। এটা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে আমার বোন কোরিয়া আসছে। পরের সিনে আমরা দেখতে পাই সানজুকে যে কিনা কোরিয়া আসে। আর এদিকে ইঞ্জুকে দেখানো হয় যে কিনা কি পরে যাবে তার বোনের সাথে দেখা করতে। এই বিষয় নিয়ে অনেক এক্সাইটেড ছিল। সে এতটাই খুশি ছিল যে সে সবাইকে বলে বেড়াচ্ছিল তার বোন আসছে তার সাথে দেখা করার জন্য। হয়তো তার বোন তার সাথে দেখা হলে ভালো লাগলে এখানে থেকেও যেতে পারে।
তার বোন তার টেক্সটের রিপ্লাই করেছে। সে অনেক সুন্দর হয়ে তৈরি হয়ে ওই ক্যাফেতে অপেক্ষা করছিল তার বোনের জন্য। যখন সে তার বোনকে দেখতে পায় অনেক বেশি খুশি হয়ে যায়। সে তো খুশিতে আত্মহারা তার বোনকে দেখে। তবে সাঞ্জুকে দেখে কোনো অংশ থেকেই খুশি মনে হচ্ছিল না। তাকে দেখে মনে হচ্ছিল যে সে এখানে আসতেই চাচ্ছিল না। তাকে জোর করে এখানে আনা হয়েছে। তখন সে বলে যে, "তুমি আমার সাথে কেন দেখা করতে চেয়েছিলে?" ইঞ্জু তখন বলে, "তোমার সাথে কেন দেখা করতে চাইবো মানে? তুমি আমার বোন হও, তাই আমি তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম।" তখন সাঞ্জু বলে, "আমি তোমার বোন হই না। ওই সময় আমাদের মধ্যে সম্পর্ক শেষ হয়েছে যখন আমাকে অ্যাডপ্ট করা হয়েছে। আমি এখানে শুধু তোমার সাথে এইজন্য দেখা করতে এসেছি যাতে তুমি সবার কাছে এইসব বলে না বেড়াও যে আমি তোমার বোন। ওইখানে আমার অনেক ভালো একটি জীবন রয়েছে। আমার ভালো একটি ফ্যামিলি রয়েছে যাদের সাথে আমি অনেক খুশি আছি। তোমার মতো গরিবের সাথে আমি সম্পর্ক রাখতে চাচ্ছি না। আচ্ছা, না চাইতেও যেহেতু আমাদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে তাই আমি তোমাকে বলে রাখি, তুমি চাইলেই আমার সাহায্য নিতে পারো। একবার তো আমি তোমাকে সাহায্য করতেই পারি। দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকভাবে খাবারই খেতে পাও না।" তখন ইঞ্জুর অনেক রাগ হয়। সে বলে, "কি বলছো এইসব? আমি যে বাসায় আমরা আগে থাকতাম ছোটবেলায় ওই বাসাটি কিনে নিয়েছি। আর তাছাড়াও আমার কাছে পর্যাপ্ত টাকা আছে। তুমি যদি চাও তুমি আমার কাছে আসতে পারো। তোমার এই কার্ডেরও আমার প্রয়োজন নেই আর টাকারও আমার প্রয়োজন নেই। আর তোমার যদি কখনো টাকার প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারো। একবার তো বোন হিসাবে আমি তোমাকে সাহায্য করতেই পারি, তাই না? আর এই সম্পর্ক যেহেতু তুমি মানো না তাই এই সম্পর্ক মানার কোনো প্রয়োজনই নেই।" আসলে তার অনেক খারাপ লাগছিল। সে আশাই করেনি তার নিজের বোন তার সাথে এমন ব্যবহার করবে। সে কি বলবে কিছুই যেন বুঝতে পারছিল না। অনেক কষ্টে আর রাগে এই কথাগুলো তার বোনকে সে বলে। যখন তার টাকার প্রয়োজন হয় সে যাতে তার কাছে চলে আসে। সে তো শুধু রক্তের সম্পর্কের জন্য তাকে খুঁজেছিল। কারণ এই দুনিয়ায় তার এই বোন ছাড়া আর কেউই নেই। আর এই বোনই নাকি তাকে অস্বীকার করছে, তাকে চেনে না বা তার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। এইজন্য সে এখান থেকে কষ্ট নিয়ে উঠে চলে যায়। তবে তার বোন সাঞ্জুকে দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না এই কথাগুলোতে তার খারাপ লেগেছে। এদিকে আমরা ইঞ্জুকে দেখতে পাই। ঘর পরিষ্কার করার সময় সে অনেক বেশি কান্না করছিল। তার বোন সাঞ্জুর কথা মনে পড়ে। তখন ইঞ্জুর বান্ধবী তার কাছে আসে আর তাকে বলে, "চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো আছি।" তখন সে কাঁদতে কাঁদতে বলে, "আমার কি কখনোই ফ্যামিলি হবে না?" পরদিন সকালে সে তার জিনিসপত্রগুলো সুন্দরভাবে গোছাচ্ছিল। সে বাহিরের পরিবেশ দেখার জন্য যখন বাহিরে যায় তখনই এখানে একজন মহিলা আসে আর বলে, "কি করছো তুমি এখানে?" সে তখন বলে যে, "কি আর করবো, আমার বাসা গোছাচ্ছি, এটা আমি কিনেছি কিছুদিন হলো।" তখন সে বলে, "কি বলছো? আমি এখানের ওনার, বাসা বিক্রি করার জন্য আমি তো কোনো কিছুই করিনি। আর আমি বাসা বিক্রি করব না। তোমাকে কেউ ধোঁকা দিয়েছে।" এটা ভাবার পর তার মাথায় তো একদম আকাশ ভেঙে পড়ে। আকাশ ভেঙে পড়ারই কথা। ওই লোকটিকে সে এত ভরসা করেছে। লোকটির অফিসে আসার পর সে দেখতে পায় লোকটি তো এখানে নেই, সে গায়েব। তার মানে সে কি তাকে ধোঁকা দিয়েছে? যাকে বিশ্বাস করে সে এতদিনের সেভিং দিয়ে দিল। তারপর সে পুলিশ স্টেশনে চলে যায়। গিয়ে জানতে পারে যে সে অনেক বড় লেভেলের খেলোয়াড়। তাকে কোনোভাবেই পুলিশ ধরতে পারছে না। যদি কখনো পুলিশ তাকে ধরতে পারে তাহলে অবশ্যই তাকে জানিয়ে দিবে। এই সবকিছুই যেন তাকে একদম ভেঙে চুরে দেয়। ১ম এ সকালে তার বোনের ব্যবহার আর এখন এই অবস্থা। সে কি করবে, কোথায় যাবে কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে আমাদের তাইকে দেখানো হয় যে কিনা দেখতে পায় অনেক সুন্দর একটি রাস্তা আর সাথে চাঁদ। সে রাস্তা দেখে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। সে মনে করছিল যে সে তার ওই চাঁদের কাছে পৌঁছাচ্ছে। কিন্তু অরিজিনালি সে রাস্তা দিয়ে হাঁটছিল, তার হাতে গিটার ছিল। হাঁটতে হাঁটতে সে একটি পার্কে পৌঁছে যায়। অন্যদিকে একই পার্কে আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই যে কিনা বসে বসে ড্রিঙ্ক করছিল আর ওই লোকটিকে গালাগালি করছিল। কিভাবে লোকটি তাকে ধোঁকা দিয়ে দিল। সে তো আশা করেনি এইভাবে সে ধোঁকা খাবে। অন্যদিকে তাই বসে বসে মিউজিক বাজাচ্ছিল। তার মিউজিক শুনতে শুনতে আমাদের নায়িকা ঘুমিয়ে পড়ে। সকালবেলায় যখন সে নিজেকে পার্কে দেখতে পায় বলে যে, "এই পাবলিক পার্কে আমি কিভাবে ঘুমাতে পারি?" বোতলগুলো উঠিয়ে নিয়ে সে যখন যাচ্ছিল তখন সে দেখতে পায় রাতে যে লোকটি গান করছিল ওই লোকটি ব্রেঞ্চেই শুয়ে আছে। তখন সে এখান থেকে চলে যাবে নাকি লোকটিকে ডাকবে এই নিয়েই চিন্তা করছিল। কারণ পাবলিক পার্ক এইভাবে ঘুমিয়ে থাকা ঠিক নয়। তাই সে লোকটিকে ডাকার জন্য বারবার চেষ্টা করছিল। যেহেতু সে কোনো ক্যাপঅপ ব্র্যান্ডের ফ্রেন্ড নয় তাই সে তাকে চিনতেই পারে না। বারবার ডাকছিল, "উঠুন, আপনি বাসায় যান, এটা পার্ক, এটা আপনার ঘুমানোর জায়গা নয়।" তার তখন মনে হয় যে লোকটি হয়তো মারা গিয়েছে। লোকটির কাছে গেলে সে জেগে ওঠে। তাই তো একদম চিৎকার দিয়ে ওঠে আর বলে, "তুমি কিভাবে আমার বাসায় পৌঁছালে?" তখন সে বলে, "কি বলছেন? এটা আপনার বাসা নয়, এটা হচ্ছে একটি পার্ক।" এটা শোনার পর সে তো অবাক হয়ে
যায়, চারদিকে তাকায়। কারণ সে তো বাহিরে খুব কম বের হয়। যেহেতু সে K-pop আইডল, তাই তার বাহিরে বের হওয়া নিষেধ ছিল। তার অদ্ভুত আচরণ দেখে আমাদের নায়িকাও অবাক হয়ে যায়।